দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে নীলফামারী মুক্তা চাষের খবর। তাই তো এখানকার মুক্তা কিনতে আসছেন বিদেশিরাও। মুক্তা চাষিরা বলছেন সরকারি সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারবেন তারাও। রাশিয়ান নাগরিক ইলেনা বাস দলবল নিয়ে ছুটে এসেছেন নীলফামারীর সোনারায় গ্রামে। এই গ্রামে জুলফিকার রহমান বাবলার মুক্তা চাষের খবর পেয়ে এসেছেন মুক্তা কিনতে। জানান বাংলাদেশি মুক্তার একটা ভালো বাজার হতে পারে রাশিয়া। আমরা মনে করি আসলে বাংলাদেশের জন্য একটা নাম আছে গোলাপ মুক্তা দেশ। এই জন্য আমি মনে করি যদি একটা ভালো মার্কেটিং করলে বাংলাদেশ রাশিয়ার সাথে ভালো ব্যবসা করতে পারবে। আমি অবশ্যই মনে করি। আর অবশ্যই বাবলা ভাই যা এখন কাজ করতেছে, যা প্রজেক্ট শুরু করছে, অবশ্যই এটা ভালো ভালো ফিউচার থাকা কথা। আর অবশ্যই আমি মনে করি তাকে সরকারি মাধ্যমে কিছু সাহায্য লাগবে। অবশ্যই এটা নতুন জিনিস বাংলাদেশের জন্য। 2016 সালে বিএফআরআইতে প্রশিক্ষণ নিয়ে দেশে প্রথমবারের মতো পুকুরে মুক্তা চাষ করে সাফল্য দেখেছেন জুলফিকার রহমান বাবলা। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মুক্তা চাষ করে স্বাবলম্বী হয়েছেন আরও 25 থেকে 30 জন। প্রতি বছর প্রায় কোটি টাকার মুক্তা উৎপাদন করছেন তারা। আমরা প্রথম অবস্থা যেখানে বিক্রি করতে পারিনি, সেখানে একটা ইমেজ আমরা 1000 টাকা থেকে শুরু করে 3-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি করতেছি। অর্নামেন্ট তৈরি করলে এক সেট অর্নামেন্টের দাম 8000-10,000 টাকা বিক্রি করতেছি, এবং গোল মুক্তাটার 1,500 থেকে 2,000 টাকা মিনিমাম রেট, আর উপরে আছে শেপ অনুযায়ী দাম আর কি। তো এখন মোটামুটি পজিশন সবারই ভালো। রাশিয়ানরা আজকে আসছে আমার মুক্তার দেখে, মুক্তা চাষ দেখে, এবং ওরা আমাকে সুযোগ করে দিতে চাইছে। এখন আগামীতে আমিও চেষ্টা করব রাশিয়াতে বিজনেস করার। মুক্তা চাষ করছি, মুক্তা চাষ করে আমার ভাগ্য খুলে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। সারা দেশেও এটার একটা তোলপাড় শুরু হয়ে গেছে। ঝিনুক থেকে আমি ঝিনুকের মাংসটা পাবো, ঝিনুক থেকে চুনটা পাবো, এগুলো আমার কাজে লাগবে। মানুষ আসে, নতুন ট্রেনিং প্রাপ্তগুলো আসে আমাকে বলে যে আমাদের ঝিনুক ভালো আছে কিনা, পানিটা পরিষ্কার আছে কিনা। ওদের আমি পরামর্শ দিই যে এইভাবে করতে হবে। বাবলার এই মুক্তা খামার দেখতে এসেছিলেন জেলা প্রশাসক। এই খাতের বিপুল সম্ভাবনা দেখে মুক্তা চাষীদের সকল সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি। আমি আমার জেলা প্রশাসন থেকে যে সহায়তা লাগে, আমি আমাদের মৎস্য কর্মকর্তা সহ অন্য যারা আছে তাদের সাথে কথা বলবো। আমি ওনার কাছে বলছি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসলে আমাদের জেলা পর্যায়ে কয়েকটা মিটিংয়ে, এবং আমাদের যারা মৎস্য চাষি আছে তাদের সামনে এই প্রেজেন্টেশনটা দিলে, যে মাছের চাষের পাশাপাশি এটা বাই প্রোডাক্ট হিসেবে যদি নেয়, তাহলে দেখা যায় একটা বিশাল পরিমাণ ইনকামের সুযোগ রয়েছে। নীলফামারীতে এই মুহূর্তে 2 ধরনের মুক্তা চাষ হচ্ছে। ঝিনুকের পেটে মুক্তা তৈরি হতে সময় লাগে প্রায় 18 মাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গত 5 বছরে রংপুরে সরিষা আবাদ বেড়েছে দ্বিগুণ। নতুন নতুন জাতের উদ্ভাবন এবং সংযুক্তির ফলে বেড়েছে ফলনও। চাষিরা বলছেন কম খরচে লাভ বেশি হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। কয়েক বছর আগেও পতিত পড়ে থাকা জমিতে আবাদ হচ্ছে নজরকাড়া সরিষার। বাতাসে হলুদিয়া ফুলের দোল আর মৌমাছির গুনগুন শব্দে বিমোহিত সবাই। মুগ্ধতা ছড়ানো এই সরিষা নিয়ে অনেক বছর ধরে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র। রংপুর বিভাগে প্রায় 1 লাখ হেক্টর জমিতে আবাদ হচ্ছে এই ফসল। কৃষকরা বলছেন কম খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। আমি এখানে এবারে 10 একর করেছি, এবং আমার তত্ত্বাবধানে আরও 10 একর জমিতে এখানে সরিষা লাগানো হয়েছে। খরচ অনেক কম, বিঘা প্রতি 3000 টাকা খরচে এটা করা সম্ভব। এবং গতবারে আমরা বিঘা প্রতি 3000 টাকা ব্যয়ে 15,000 টাকা বিক্রি করতে সক্ষম হয়েছি। তো এটা দেখে আমার পার্শ্ববর্তী যে কৃষকরা রয়েছেন তারা উদ্বুদ্ধ হচ্ছেন। আমি আশা করছি যে আগামীতে আমাদের এলাকায় আরও এই সরিষার আবাদটা বৃদ্ধি পাবে। আমাদের যখন আমরা আমন করতাম, আমন থেকে বোরোর মাঝখানে এই টাইমটাতে কিন্তু একটা গ্যাপ পড়ে থাকতো, অর্থাৎ জমিটা মোটামুটি অনাবাদি পড়ে থাকতো। তো এই বাড়ি সরিষা 20 জাতটা চাষ করার পর আমরা দেখতেছি যে মাঝখানে আমরা বাড়তি একটা ফসল আমরা পেয়ে যাচ্ছি। এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই জমিগুলো আগে পতিত থাকতো, অর্থাৎ আমন যখন আমরা আবাদ করতাম
তারপরে এটা পতিত থাকতো, এখন আর কিন্তু আমরা এটা পতিত থাকে না, এবং এটা স্বল্প খরচে স্বল্প সময়ে আমাদের একটা মোটামুটি একটা ভালো লাভ একটা হয়। এবং ধান আবার ওই যে আমরা যেটা ওই যে পাতা পড়ার পরে এটা আপনার ওই যে আলাদা একটা সার হয়, এবং যার জন্য আমাদের ধানের উৎপাদনটা আগের তুলনায় আরও বেশি হয়, যে অবস্থা পতিত ছিল তার চাইতেও এটা বেশি হয়। কৃষি গবেষণা কেন্দ্র বলছে, সরিষার আবাদ বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 17 ও বাড়ি সরিষা 20 নামে স্বল্পমেয়াদী 4টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এ জাতগুলোর জীবনকাল 80 থেকে 85 দিন ও হেক্টর প্রতি বীজের ফলন 1.5 থেকে 2 টন। আমন ধান কাটার পর এ জাতগুলো চাষ করে কৃষকরা বোরো ধানের চাষ করতে পারে। জাতগুলোর বীজের রং হলুদ বিধায় 3 থেকে 4 ভাগ তেল বেশি নিষ্কাশন করা যায়। আমরা ধান করি আমন কাটার পরে অনেক জায়গায় জমি পতিত থাকে, সেই পতিত না রেখে আমরা স্বল্পমেয়াদী আমাদের যে সরিষা আছে সেটা যদি আমরা আবাদ করি, ওটা করার পরে আমরা ইজিলি মানে সহজেই আমরা পরবর্তীতে বোরোতে চলে যেতে পারি। এইভাবে যদি আমরা করি, দেখা যাচ্ছে 20 লাখ হেক্টর জমি আছে, সেই জমিগুলো আমরা যদি এই আবাদের আওতায় আনতে পারি, তাহলে আমরা এখন 20 ভাগ দিতে পারতেছি, এইটা 50 ভাগের উপরে নিয়ে যাওয়া সম্ভব। যে উৎপাদন এলাকা বেড়েছে এবং নতুন নতুন জাত এসেছে, বিশেষ করে আমাদের বাড়ি সরিষা 14 তো বিপ্লব সাধন করেছে, এবং আমরা আসলে সরিষার উৎপাদন বাড়াতে চাই, যেটি স্যার বলেছেন এর আগে যে আমরা তেলের উৎপাদন বাড়াতে চাই, কিন্তু এইটি করতে গিয়ে আমরা ধানের উৎপাদন কোনো ক্রমেই কমাতে চাই না। এই জন্য ধানের জমিকে আমরা স্যাক্রিফাইস না করে সেই 2 ফসলি যে ধান এবং আমন ধান এবং বোরো ধান, এই যে 2 ফসলি জমি রয়েছে, এই 2 ধানের মাঝখানে কিন্তু 2.5 থেকে 3 মাস জমি পতিত থাকে। সেই উপযোগী জাত আমরা দিয়েছি বাড়ি সরিষা 14 এবং 20 আরও আধুনিক হয়েছে, ফলনটা বেশি। 3 লক্ষ হেক্টরে 2 ফসলি উঁচু জমি, এগুলো উঁচু মাঝারি উঁচু, এখানের মধ্যে আমরা মাত্র 78% পৌঁছতে পেরেছি। আরও 2 লাখ হেক্টর জমি আবাদ করা সম্ভব, যার থেকে যদি 1.5 থেকে 2 টন ফলন ধরি, তাহলে 3.5 থেকে 4 টন 4.5 লাখ টন আমরা সরিষা পাবো, যেখান থেকে 1,500 কেজি বা 1.5 লাখ টন আমরা তেল পাবো। কৃষি গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, বাংলাদেশের প্রায় 22 লাখ হেক্টর মৌসুমি পতিত জমি রয়েছে। অন্যদিকে 20 লাখ হেক্টর জমি আছে যেগুলো আমন ও বোরোর মাঝামাঝি পতিত থাকে। এই জমিগুলোতে সরিষা আবাদ হলে এর ফলন আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের ভোজ্য তেলের ঘাটতি কমবে। বাংলাদেশের ভোজ্য তেল আমদানি কমানোর জন্য, ব্যয়টা যে কমানোর জন্য কিন্তু আমাদের প্রজনন বীজ এবং মানসম্পন্ন বীজ আমরা বিএডিসিকে সাপ্লাই করবো আর কি। এজন্য কিন্তু আমরা আমাদের অলরেডি কিন্তু আমরা এইসব কার্যক্রম করে যাচ্ছি, এবং আপনারা এও জেনে খুশি হবেন যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কোন লোকেশনে সরিষার কোন জাতটি বা আমাদের তেলবীজ ফসলের কোন জাতটি আমাদের কপিং প্যাটার্নে ফিট করে, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এজন্য দেখেন, আপনারা এখানে দেখে থাকবেন যে আমাদের বাড়ি সরিষা 20, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ভ্যারাইটি এবং ফলন কিন্তু 2 টনের কাছাকাছি, এবং জীবনকাল কিন্তু 80 দিন থেকে 85 দিন। বিশেষজ্ঞরা বলছেন, সরিষার উন্নত জাত, মানসম্পন্ন বীজ ও উন্নত উৎপাদন কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। এদিকে কুড়িগ্রামের মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। বিস্তীর্ণ ফসলি জমিতে যতদূর চোখ যায় কেবলই হলুদের আভা। এবার ফলন ভালো হওয়ায় লাভের স্বপ্ন বুনছেন এখানকার কৃষকরা। কুয়াশা মোড়ানো সকালে সোনালি মিষ্টি রোদ, সকালকে আরও মিষ্টি করে তোলে দিগন্তজোড়া সরিষা ফুল। যতদূর চোখ যায় হলুদ আর হলুদ, যেন রংতুলিতে আঁকা জীবন্ত এক হলুদ ক্যানভাস। এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুটি এলাকার ছবি। শুধু এ এলাকা নয়, জেলার বেশিরভাগ এলাকায় মাঠে মাঠে এমন নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ছে এখন। সরিষার হলুদ ফুলে মৌমাছির ওড়াউড়ি, রং বেরঙের প্রজাপতির খেলা এনেছে বাড়তি সৌন্দর্য, যা দেখতে সকাল বিকাল থাকে প্রকৃতিপ্রেমীদের সরব উপস্থিতি। তা আমাদের এই শস্যের আবাদ দেখার জন্যই আমি অনেক দূর থেকে আসছি আর কি। মনে করেন যে 1 কিলোর মতো হাইটে আসলাম যে দেখি আবাদরা কেমন হয়েছে। অনেক জনে আসে সরিষার ইয়ে করার জন্য,
ছবি তোলার জন্য, মানে সৌন্দর্য দেখানোর জন্য অনেকজনই আসে। এমন দৃশ্যে মন ভরে যায় কৃষকেরও। আবহাওয়া ভালো থাকায় ফলনেও খুশি তারা। আমাদের সরিষা হলো লাভজনক, কারণ হলো বছরে তো 2টা আবাদ এমনি পাচ্ছি, তারপরে ফাঁকে এটা আবাদ মানে পাওয়া যাচ্ছে। আমার এই ফসল করলে আমার এই যে স্কিমের সময় টাকা থাকে না, আবাদ করা স্কিমটা না, ওই খরচটা আমার পক্ষে সুবিধা হয়, ওই যে আমরা সরিষা আবাদ করি। আমার এই এলাকায় সরিষা ব্যাপকভাবে আবাদ করার উদ্দেশ্যটা হলো আমরা আগাম ফলন ধান চাষ আবাদ করি, সে ধানটাও ফলন মোটামুটি ভালোই পাই, তার ফাঁকে এই সরিষাটা করি। সরিষাটা হলো এটা আমরা মনে করি উদ্বৃত্ত আবাদ। কম উৎপাদন খরচে বেশি লাভবান এবং বাড়তি ফসল পাওয়ায় সরিষা চাষে আগ্রহী কৃষকরা। অর্থ আয়ের পাশাপাশি নিজেদের খাবার তেলের চাহিদা মিটছে তাদের। ফলে কৃষি বিভাগও দিচ্ছে পরামর্শ ও সহায়তা। বিশেষজ্ঞদের মতে দেখা যাচ্ছে যে সয়াবিন তেলে অনেক ক্ষতি। একজন কৃষক সরিষা চাষ করে সে নিজে তেল তৈরি করে খাচ্ছে, পাশাপাশি সে বাজারে বিক্রি করছে, এতে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে আমরা সরিষা চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রায় 25,600 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, ফলনও হয়েছে ভালো। সরিষা চাষ করে যেমনটা লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষক, তেমনি এক একটি সরিষার ক্ষেত যেন হয়ে উঠছে পর্যটন এলাকা। শীতের সকালগুলোতে সরিষা ক্ষেতে ভিড় জমছে মানুষের। কেউ তুলছেন সেলফি, কেউ বা করছেন স্মৃতি জমা। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, গোবর্ধনকুটি, নাগেশ্বরী, কুড়িগ্রাম। বাঙালি ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় লোকায়ন পিঠা উৎসব 1431, যেখানে বাংলার ঐতিহ্যবাহী নানান পিঠাপুলি উপস্থাপন করা হয়। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা অংশ নেন এই পিঠা উৎসবে। টেবিলে টেবিলে সাজানো বিভিন্ন ধরনের বাহারি সব পিঠা, সাথে নাচে গানে মুখরিত পরিবেশ। অন্যদিকে অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে। ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত লোকায়ন ইএসডিও পিঠা উৎসব 1431 যেন গ্রামীণ ঐতিহ্যের এক বর্ণিল প্রদর্শনী। যে উৎসবে নতুন ধানের চাল থেকে তৈরি ঐতিহ্যবাহী পিঠার বাহারি আয়োজন নজর কেড়েছে সবার। পরিবেশনা, প্রদর্শনী আর ঐতিহ্যের সঙ্গে মিলিত সঙ্গীতানুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও অংশ নেন পিঠা উৎসবে। এই আয়োজনে ছিল পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মালপোয়া, দুধ চিতই, নকশি পিঠা এবং নারিকেলের নাড়ুর পিঠা সহ নানান ধরনের পিঠা। ভিন্নতার কারণ হচ্ছে আমরা এখানে পুরনো যে আমাদের ঐতিহ্য সেটা আমরা তুলে ধরেছি। এখানে বেসিক্যালি আমরা কলার পাতা, মাটির সরা এসব কিছুই ব্যবহার করেছি, যেটা আমাদের হারিয়ে গিয়েছে। আমরা রাজভাপা করছি, তারপরে আমাদের পকুয়ান আছে, তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের আর কি মানে আয়োজন আর কি করার চেষ্টা করছি। সেই পুরনো পিঠা নতুনও কিছু সংযোজন হয়েছে, সাথে গান একই সাথে দুটার মিশেলে আমাদের মনের খুবই একটা অন্যরকম, আমরা যেন অতীতে ফিরে গেছি। ভালো একটা উদ্যোগ, বিশেষ করে এই এলাকার যে সকল পিঠা হারিয়ে যাচ্ছে সেই পিঠাগুলির নমুনা সংগ্রহ থাকবে এবং মানুষ এটা কৌতূহলী হবে যাতে আবার রিপ্রোডিউস করা যায়। শহরের যান্ত্রিকতার মধ্যে, ব্যস্ততার মধ্যে পিঠা এবং পিঠা উৎসব মানুষ ভুলে যাচ্ছিল, কিন্তু এখানে এসে সেই পিঠাগুলি দেখে আমাদের বেশ আবেগে আপ্লুত হয়েছে। চমৎকার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই পিঠা উৎসব সত্যি আমাদেরকে বিমোহিত করেছে। জেলা প্রশাসকের মতে এই পিঠে পুলির ঐতিহ্য যেন সংস্কৃতি থেকে হারিয়ে না যায় সে প্রচেষ্টা থাকা উচিত সবার। আমাদের সংস্কৃতিতে এত মানে খাবারের এত ভ্যারাইটি, এই বিষয়টি আমাদের সবারই জানা উচিত এবং এটি আমাদেরকে আমাদের সংস্কৃতি থেকে যেন হারিয়ে না যায় সেই বিষয়টিকে আমাদের আসলে সংরক্ষণ করতে হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে 7টি স্টলে প্রায় শতাধিক রকমের পিঠা প্রদর্শন করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল হাজির হব ভিন্ন স্বাদ ও নতুন গল্পের খবর নিয়ে। আমাদের সাথেই থাকবেন।